আসসালামু আলাইকুম প্রিয় ছাত্ররা, আশা করছি আল্লাহর অশেষ রহমতে তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, পরিবারের সবাইকে নিয়ে নিরাপদে আছো। আজকে বিবিএ ফোর্থ ইয়ারের সাথে আমার ক্লাস কোর্স হলো অ্যাডভান্স অ্যাকাউন্টিং 2। আমরা গভর্নমেন্টাল অ্যাকাউন্টিংয়ের পার্টটাতে নিয়ে আলোচনা করছিলাম, গভর্নমেন্টের বিভিন্ন ফান্ড সম্পর্কে আলোচনা করছি। গত ক্লাসে এন্টারপ্রাইজ ফান্ড, আমরা এন্টারপ্রাইজ ফান্ড এটার উপরে আলোচনা শুরু করেছিলাম। তাহলে এন্টারপ্রাইজ ফান্ডের আজকে আমার লেকচার 2, এটা সেকেন্ড ক্লাস। এন্টারপ্রাইজ ফান্ডে গত ক্লাসে আমরা এন্টারপ্রাইজ ফান্ডের একটা এক্সাম্পলের স্টেটমেন্ট অফ নেট অ্যাসেট, এটার বিভিন্ন টার্মসগুলোকে আমরা জানার চেষ্টা করেছি, বোঝার চেষ্টা করেছি এবং পরিচিত হওয়ার চেষ্টা করেছি, যে একটু ডিফারেন্ট ছিল। যদি আমাদের এখানে আমরা জানি যে এন্টারপ্রাইজ ফান্ডটা ইনভেস্টমেন্ট ওর যে ফান্ডগুলো, প্রাইভেট ফান্ডগুলো আছে, প্রাইভেট যে অর্গানাইজেশনগুলো আছে, বিজনেস অর্গানাইজেশন, তাদের মধ্যে তাদের অ্যাকাউন্টিং প্রসিডিওরটা কিন্তু অনেকটা সেম। কিন্তু তারপরেও আমাদের ইউটিলিটির ক্ষেত্রে কিছু কিছু নতুন নতুন টার্ম আমরা গত ক্লাসে শিখেছি। তাহলে আজকে আমরা ট্রানজ্যাকশনগুলো বোঝার চেষ্টা করব। ট্রানজ্যাকশন মানে জার্নাল এন্ট্রিজের মাধ্যমেও আমরা কিন্তু এন্টারপ্রাইজ ফান্ডটাকে খুব ভালো মতো বোঝার চেষ্টা করব। আচ্ছা, তাহলে আমাদের এক্সাম্পলটা হলো ওয়াটার ইউটিলিটি ফান্ড। গত ক্লাসে ওয়াটার ইউটিলিটি ফান্ডের একটা স্টেটমেন্ট অফ নেট অ্যাসেটস আমরা দেখেছি। তাহলে স্টেটমেন্টটার পরবর্তীতে মানে 2010 সালে সেই স্টেটমেন্টটা ছিল। তাহলে এখানে ট্রানজ্যাকশনটা হলো 2011 সালের। তাহলে 11 সালের ট্রানজ্যাকশনগুলো আমরা চলো দেখার চেষ্টা করি এবং জার্নালগুলো কী হবে সেটা আমরা বোঝার চেষ্টা করি। আচ্ছা, এখানে আমাদের প্রথমেই হলো অ্যাক্রুড ইউটিলিটিস রেভিনিউ। এই টার্মটা আমরা গত ক্লাসে শিখেছি, অ্যাক্রুড ইউটিলিটিস রেভিনিউ। দেখো খেয়াল আছে কিনা, এগুলো আমরা গত ক্লাসে পড়েছিলাম যে মিটার রিডিংয়ের মাধ্যমে ইউটিলিটিসে যে বিলিংটা করা হয় সেটা মিটার রিডিংয়ের মাধ্যমে করা হয়। এখন মিটার রিডার তিনি যদি একটা নির্দিষ্ট দিনে, হয়তো এন্ড অফ দ্য মান্থ, তিনি যদি সব ভোক্তার বা ইন্ডিভিজুয়ালের যদি মিটার রিডিং করতে চান বা বিলিং করতে চান, সেটা কিন্তু একটা বিশাল কর্মযজ্ঞের ব্যাপার হয়ে যাবে। সেজন্য এই সমস্যার সমাধানের জন্য কি করা হয়, মিটার রিডিংটা কোনো একটা ডেটে, একটা মাসের কোনো একটা নির্দিষ্ট ডেটে কোনো একজন ইন্ডিভিজুয়ালের মিটার রিডিং করা হয় এবং তার মিটার রিডিংটা পরবর্তী সময়, হয়তো পরবর্তী মাসে একই সময় একই ডেটে করা হয়, যেটাকে বলা হচ্ছে সাইকেল বিলিং। এই সাইকেল বিলিংয়ের জন্য যেটা হচ্ছে যে একটা বিশাল যে হেভি পিক অফ লোড অফ অ্যাকাউন্টিং এটা বা ক্লারিক্যাল যে ওয়ার্কটা, এটা কমে আসছে। কারণ একটা নির্দিষ্ট দিনে তো আসলে সবার মিটার রিডিং করাটা আসলে খুব ডিফিকাল্ট ব্যাপার। তাহলে এভাবে সাধারণত ইউটিলিটিসের ক্ষেত্রে, মানে আমাদের ওয়াসা ডেসা কি করে, রেসা কি করছে, এভাবেই তো মিটার রিডিং করছে, তাই না? কোনো একটা দিনে এসে কারো বাসায় এসে তারা মিটার রিডিং করছে। তাহলে এটার জন্য সুবিধা যেমন আছে, কিছু অসুবিধাও আছে। অসুবিধাটা কি, এন্ড অফ দ্য ইয়ার যখন অ্যাকাউন্টিং ইয়ার ক্লোজ করা হবে, তখন কোনো একটা নির্দিষ্ট ডেট যদি ধরা হয়, তখন দেখা যায় যে সাইজেবল অ্যামাউন্ট অফ আনবিল্ড রিসিভেবলস, ঠিক আছে? অর্থাৎ কোনো একজন ইন্ডিভিজুয়ালের যদি মনে করো যে প্রতি মাসে প্রতি মাসে 10 তারিখে তার মিটার রিডিং করা হয়, তাহলে 10 তারিখে যদি মিটার রিডিং করে, ডিসেম্বরে 10 তারিখে মিটার রিডিং করলো, তাহলে 31শে ডিসেম্বরে যখন অ্যাকাউন্টিং ইয়ারটা আমরা ক্লোজ করছি, তখন তার পুরো 10 তারিখ থেকে 31 তারিখ পর্যন্ত পুরোটাই কিন্তু আনবিল্ড থেকে যাবে। রেভিনিউ আর্নিংস হয়েছে কিন্তু সেটা আনবিল্ড থেকে যাচ্ছে। তাহলে এই সমস্যার সমাধানের জন্য বছরের শেষে একটা অ্যাডজাস্টমেন্ট দেওয়া হয়, ঠিক আছে? এই আনবিল্ড রিসিভেবলসটার জন্য একটা অ্যাডজাস্টমেন্ট দেওয়া হয়, যেটার নাম হলো অ্যাক্রুড ইউটিলিটিস রেভিনিউ, ঠিক আছে? এটা রেগুলেটরি নামটা হলো অ্যাক্রুড ইউটিলিটিস রেভিনিউ, যেটাকে আমরা বলছি আনবিল্ড অ্যাকাউন্ট রিসিভেবল, ঠিক আছে? তাহলে এটা আমরা গত ক্লাসে শিখেছি। তাহলে আজকে আমরা দেখি যে 2011 সালে আসলে, আমরা যখন পরবর্তী বছরে, আমরা তো 2010 সালের শেষে এই একটা জার্নাল করে আমরা এই অ্যাডজাস্টমেন্টটা করেছি, ঠিক আছে? সেল অফ ওয়াটারকে আমরা ক্রেডিট করেছি, আমাদের সেল হয়েছে, এবং অ্যাক্রুড ইউটিলিটিস রেভিনিউকে আমরা ডেবিট করে আমাদের একটা অ্যাডজাস্টমেন্ট দিয়েছি। এখন পরবর্তী বছরে দেখো সমস্যাটা কি হচ্ছে। এখানে আমাদের ট্রানজ্যাকশনটা পরবর্তী বছরে প্রথম থেকে শুরু হয়েছে। এখানে বলছে যে পরবর্তী বছরে যে তুমি যখন অ্যাকচুয়ালি বিলটা করবা কাস্টমারকে বা ইন্ডিভিজুয়ালকে, তখন তোমার এই যে একটা অ্যাক্রুড পোর্শন থেকে গেল, এটা একটা প্রবলেম ক্রিয়েট করবে, ঠিক আছে? সেই কারণে যেটা করা হচ্ছে, বলছে যে এটা সিম্পলেস্ট ওয়েটা হলো, খুব সিম্পল প্রসিডিওরটা হলো একটা রিভার্স এন্ট্রি করে এটাকে ক্যান্সেল করে দেওয়া, ঠিক আছে? অর্থাৎ আমি বছরের শেষে যে জার্নালটা করেছি, যে অ্যাক্রুড ইউটিলিটিস রেভিনিউকে ডেবিট করেছি আর সেল অফ ওয়াটারকে ক্রিয়েট করেছি, এখন জাস্ট রিভার্স করে আমি একটা এন্ট্রি দিয়ে দিব। দেখো এই যে আমাদের নেট অ্যাসেটে ছিল, এই যে অ্যাসেটের মধ্যে আমাদের ছিল অ্যাক্রুড ইউটিলিটিস রেভিনিউ ছিল 14,800,
ঠিক আছে, এটা গত ক্লাসে আমরা এই স্টেটমেন্ট অফ নেট অ্যাসেটটা দেখেছি। আচ্ছা, এখন দেখো কি বলা হয়েছে, দ্য এন্টায়ার ডিসেম্বর 31st 2010 টাউন অফ ব্রাইটন ওয়াটার ইউটিলিটি ফান্ড রেভিনিউস অ্যাক্রুয়াল হ্যাজ বিন ক্রেডিটেড টু সেল অফ ওয়াটার। ঠিক আছে, তাহলে এটাকে আমরা যেই অ্যামাউন্টটাকে করা হয়েছে পুরো অ্যামাউন্টটাকে আমরা এখন একটা রিভার্স এন্ট্রি দিব। তাহলে রিভার্স এন্ট্রিটা কি হবে দেখো, আমাদের সেল অফ ওয়াটারটা ক্রেডিট ছিল, ডেবিট হয়ে যাবে, আর অ্যাক্রুড ইউটিলিটি রেভিনিউসটা ক্রেডিট হয়ে গেল। ঠিক আছে, জাস্ট আমরা একটা রিভার্স এন্ট্রি দিয়ে এটাকে স্ট্যাবলিশ করে নিলাম। এরপরে আমরা নর্মালি বিল করব, আমরা কাস্টমারের জন্য ইন্ডিভিজুয়ালের জন্য আমরা নর্মালি বিল করব। তাহলে এটা হলো আমাদের অ্যাক্রুড ইউটিলিটি রেভিনিউ, যেটা আমরা বছর শেষে একটা অ্যাডজাস্টমেন্টের মাধ্যমে এই এন্ট্রিটা তৈরি হয়েছিল। এটাকে আমরা বছরের প্রথমেই আবার রিভার্স করে এটাকে আমরা স্ট্যাবলিশ করে নেব। ঠিক আছে, আচ্ছা তাহলে এরপরে দেখো কি বলছে। এরপরে বলেছে দ্য ওয়াটার ইউটিলিটি ফান্ড advanced টাকা 1,30,000 to the supply fund as a long-term loan for the establishment of a supply fund by the town of Brighton as of January 1, 2011. তাহলে একটা সাপ্লাই ফান্ডকে এস্টাবলিশমেন্টের জন্য সে একটা অ্যাডভান্স প্রোভাইড করেছে। এটা আমরা যখন ইন্টারনাল সার্ভিস ফান্ডে সাপ্লাই ফান্ডের উদাহরণ দেখেছিলাম তখন কিন্তু আমরা দেখেছিলাম, তাই না? সেখানে কি বলা ছিল, সেখানে বলা ছিল ওয়াটার ইউটিলিটি ফান্ড ইজ টু প্রোভাইড আ লং টার্ম ইন্টারেস্ট ফ্রি interfund loan টাকা 1,30,000 to the supply fund. The loan is to be repaid by the supply fund is in 20 equal annual installment. ঠিক আছে, এটা ছিল আমরা যখন ইন্টারনাল সার্ভিস ফান্ডে সাপ্লাই ফান্ডের উদাহরণ পড়েছি। তাহলে আমরা জার্নাল কি করেছিলাম, জার্নাল করেছিলাম ক্যাশ ডেবিট, এটা কার জন্য, সাপ্লাই ফান্ডের জন্য। জার্নাল করেছিলাম ক্যাশ ডেবিট, ইন্টারফান্ড লোন ফ্রম ওয়াটার ইউটিলিটি ফান্ড, কারেন্ট আর নন কারেন্ট দুটো ভাগ করেছিলাম। যে 1,30,000 টাকার মধ্যে যেহেতু 20টা ইনস্টলমেন্টে সে দিবে, সেই জন্য আমাদের এক একটা ইনস্টলমেন্ট ছিল 6,500 টাকা। তাহলে সেটাকে কারেন্ট আর নন কারেন্ট এভাবে আমরা জার্নাল করেছিলাম। আর গভর্নমেন্ট বডি আমাদের জার্নাল ছিল ক্যাশ আর ইন্টারনাল ব্যালেন্স, এভাবে আমরা জার্নাল করেছি। আচ্ছা, এখন আসো তাহলে আমরা দেখি ওয়াটার ইউটিলিটি ফান্ডের জার্নালটা কি হবে। ওয়াটার ইউটিলিটি ফান্ডের জন্য সে হলো অ্যাডভান্স প্রোভাইড করেছে। ঠিক আছে, সে হলো অ্যাডভান্স দিয়েছে। তাহলে ইন্টারফান্ড লোন টু সাপ্লাই ফান্ড নন কারেন্ট 1,30,000 টাকা সে অ্যাডভান্স প্রদান করলো, লোন প্রদান করেছে। সুতরাং এটাকে আমরা ক্যাশ চলে গেছে, সো ক্যাশ ক্রেডিট, আর আমরা ইন্টারফান্ড লোন টু সাপ্লাই ফান্ড এটাকে ডেবিট করে জার্নালটা করলাম। তাহলে এখানে আমরা সাপ্লাই ফান্ডে কি জার্নাল করেছিলাম সেটাও দেখলাম, জেনারেল গভর্নমেন্টাল অ্যাক্টিভিটিসে কি জার্নাল হবে সেটাও দেখলাম, তার সাথে সাথে আমাদের এখন যে ওয়াটার ইউটিলিটি ফান্ডের জার্নালটাও আমরা দেখে নিলাম। আচ্ছা, এরপরে আসো, এর বলছে ডিউরিং 2011 দ্য টোটাল বিল অফ নন গভর্নমেন্টাল কাস্টমার অ্যামাউন্টেড টু টাকা 6,96,000. Bills to the town of Brighton general fund amounted to টাকা 30,000 and all revenue was from the sale of water. তাহলে নন গভর্নমেন্টাল কাস্টমারকে সে বিল করেছে 6,96,000 আর জেনারেল ফান্ডের জন্য সে বিলিং করেছে 30,000। তাহলে জার্নাল কি হবে, সেল অফ ওয়াটার, সবই হলো সেল অফ ওয়াটার। তাহলে আমাদের কাস্টমার অ্যাকাউন্ট রিসিভেবল যেটা আছে সেটা 6,96,000, ডিউ ফ্রম জেনারেল ফান্ড থেকে সে পাবে 30,000, আর পুরোটাই হলো আমাদের সেল অফ ওয়াটার, দুটো যোগফল 7,26,000। তাহলে এটা হলো বিল করা হলো। ঠিক আছে, বিলের জন্য। আচ্ছা, এরপরে আসো বলছে ইফ কালেকশন অ্যান্ড রিসিভেবল ফ্রম নন গভর্নমেন্টাল ওয়াটার কাস্টমার্স টোটাল টাকা 6,80,000, তাহলে 6,96,000 এর মধ্যে সে 6,80,000 কালেকশন করলো। তাহলে জার্নাল কি হবে, জার্নাল তো খুব ইজি, ক্যাশ ডেবিট এবং কাস্টমার অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট। ঠিক আছে, এটা আমাদের নর্মাল জার্নাল। আচ্ছা, এরপরে বলেছে ম্যাটেরিয়ালস অ্যান্ড সাপ্লাইজ ইন দ্য অ্যামাউন্টেড টু টাকা 1,38,000 ওয়ার পারচেজড ডিউরিং দ্য ইয়ার বাই দ্য ওয়াটার ইউটিলিটি ফান্ড। তাহলে ওয়াটার ইউটিলিটি ফান্ড কী করেছে, তারা ম্যাটেরিয়াল এবং সাপ্লাইজ পারচেজ করেছে। এটাও আমাদের খুব সহজ জার্নাল। আমাদের মেটেরিয়াল অ্যান্ড সাপ্লাইজ হলো 1,38,000 এবং অ্যাকাউন্টস পেয়েবল হলো 1,38,000। গত ক্লাসে এন্টারপ্রাইজ ফান্ডের শুরুতে আমরা বলেছি যে ইনভেস্টমেন্ট ও নর্মাল যে এন্টারপ্রাইজগুলো আছে, বিজনেস এন্টারপ্রাইজগুলো আছে, সেগুলোর যেভাবে জার্নালগুলো হয়, যেভাবে অ্যাকাউন্টিং প্রসিডিউরগুলো হয় IFRS বা গ্যাপ মেনটেন করে, সেগুলো সেভাবেই কিন্তু এখানে করা হচ্ছে, এটা এখানেও সেভাবে মেনটেন করা হয়। আচ্ছা, তাহলে এরপরে দেখো মেটেরিয়াল অ্যান্ড সাপ্লাইজ চার্জেবল টু দ্য অ্যাকাউন্টস আইটেমাইজ। তাহলে এখানে এই যে মেটেরিয়াল এবং সাপ্লাইজ সে কিনেছে, সেখানে কাকে কিভাবে সে চার্জ করেছে সেটা এখানে দেওয়া আছে।
যেমন বলছে সোর্সেস অফ সাপ্লাই এক্সপেন্সেস হলো 18,000, পাম্পিং এর জন্য 21,000, ওয়াটার ট্রিটমেন্ট এক্সপেন্সের জন্য 24,000, ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন এক্সপেন্সের জন্য 13,000, আর কনস্ট্রাকশন ওয়ার্ক ইন প্রগ্রেস হলো 66,000। তাহলে মেটেরিয়ালকে আমরা এভাবে চার্জ করছি। তাহলে দেখো জার্নালটা আমি কি লিখবো, জার্নাল সোর্সেস অফ সাপ্লাই এক্সপেন্স, তারপরে আছে পাম্পিং এক্সপেন্স, তারপরে আছে ওয়াটার ট্রিটমেন্ট এক্সপেন্স, তারপরে আছে ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন এক্সপেন্স, এরপর আছে কনস্ট্রাকশন ওয়ার্ক ইন প্রোগ্রেস। ঠিক আছে, এগুলো আমরা করলাম, আর আমাদের মেটেরিয়াল অ্যান্ড সাপ্লাইজ আমরা ক্রেডিট করে দিয়েছি। এই হলো আমাদের মেটেরিয়াল এবং সাপ্লাই যেটা কেনা হয়েছে সেটাকে চার্জ করে দেওয়া হলো বিভিন্ন কাজে, বিভিন্ন ক্ষেত্রে। আচ্ছা, এরপরে দেখো পেরোলের কথা বলা হয়েছে, এখানে অনেক কিছু আছে, তার মধ্যে আমি একটু ছোট্ট করে বলি। যেমন প্রথমে বলেছে যে পেরোলটা যেমনভাবে মেটেরিয়াল এবং সাপ্লাইজকে চার্জ করা হয়েছে তেমনভাবে পেরোলটাকে বিভিন্ন এক্সপেন্সে চার্জ করা হয়েছে। যেমন সোর্সেস অফ সাপ্লাই এক্সপেন্সেস 8,200, পাম্পিং এক্সপেন্সে 15,700, water treatment expenses 17,500, transmission and distribution expenses 76,250, customers account expenses 96,550, sales expenses 17,250, administrative and general expenses 83,150, and construction work in progress হলো 30,400। তাহলে এটা হলো সে পেরোলটা চার্জ করেছে এবং এভাবে বিভিন্ন এক্সপেন্সে চার্জ করে ফেললো। আর এখানে যেটা বলা আছে এটা আমি একটু ছোট করে বলে দিই, যে পেরোল থেকে তো আমরা জানি যে ট্যাক্সগুলোকে আমরা যেখানে যেই ট্যাক্সটা অ্যাপ্লিকেবল সেই ট্যাক্সটাকে আমরা কেটে রেখে তা বাকি টাকাটা পেমেন্ট করা হয়, সেই ইনফরমেশন এখানে বলা আছে। এখানে বলা আছে ট্যাক্স অ্যাক্রুড ছিল 13,800, এটা কেটে রাখা হয়েছে। আর আরও কিছু, আর যেটা রেগুলার বেসিসে যেটা কাটা হচ্ছে সেটাও, সেই ট্যাক্সটাও কাটা হয়েছে, এবং সব কিছু কেটে সব কিছু বাদ দেওয়ার পরে তার নেট যে আর্নিংস, এমপ্লয়িকে নেট আর্নিংস তাকে যে পেমেন্টটা করা হয়েছে সেটা হলো 2,79,450 টাকা। ঠিক আছে, তাহলে এই টাকাটা হলো টোটালি এমপ্লয়িকে পরিশোধ করা হয়েছে চেকের মাধ্যমে বা ক্যাশের মাধ্যমে, যেভাবে আমরা বলি না কেন। আর বাকিটা হলো কিছু অ্যাক্রুড ট্যাক্স এবং যেটা নর্মাল ট্যাক্স যেটা আছে। আচ্ছা, এখন তাহলে আসো আমরা জার্নালটা করি। তাহলে জার্নালে আমাদের এগুলোর প্রত্যেকটা এক্সপেন্স তো ডেবিট হয়ে যাবে, তাই না? আমাদের ওয়াটার ইউটিলিটি ফান্ডে তাহলে সোর্সেস অফ সাপ্লাই এক্সপেন্স 8,200 টাকা, পাম্পিং এক্সপেন্স 15,700, ওয়াটার ট্রান্সমিট এক্সপেন্স হলো 17,500, ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন এক্সপেন্স হলো 76,250। আচ্ছা, আর কাস্টমার অ্যাকাউন্টস এক্সপেন্স হলো 96,550, সেলস এক্সপেন্স হলো 17,250, অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যান্ড জেনারেল এক্সপেন্স হলো 83,150, অ্যান্ড কনস্ট্রাকশন ওয়ার্ক ইন প্রোগ্রেস হলো 30,400। তাহলে এই হলো সব আমাদের কি হলো, সব আমাদের ডেবিট হয়ে গেছে এক্সপেন্সগুলো। তাহলে আমরা ক্রেডিট কাকে করব, এখানে কিছু বলা হয়েছে কি ট্যাক্স অ্যাক্রুড হলো 13,800, তাহলে আমাদের অ্যাক্রুড ট্যাক্স হলো 13,800, আর নেট আর্নিংস হলো আমাদের কত, আমাদের ক্যাশ প্রোভাইড করা হয়েছে হলো 2,79,450, তাহলে 2,79,450। আচ্ছা, তাহলে বাকি যেটা থাকছে মানে আমাদের টোটাল, এখানে টোটালটা আসে হলো 3,45,000, সেখান থেকে আমরা 2,79,450 এবং 13,800 এই দুটো বাদ দিলে আমাদের আসে হলো 51,750। তাহলে ট্যাক্স কালেকশন পেয়েবল সেটা হলো আমাদের 51,750। তাহলে এটা হলো আমাদের পেরোলের জন্য জার্নাল। ঠিক আছে, পেরোলের জন্য বিভিন্ন এক্সপেন্সে আমরা চার্জ করে দিয়েছি, এবং এই ক্যাশ টাকা এতটুকুই হলো পেমেন্ট করা হয়েছে। নেট পেমেন্টটা হলো 2,79,450, আর অ্যাক্রুড ইন্টারেস্ট কিছু ছিল, আর আমাদের এখন নর্মাল রেগুলার যেটা ট্যাক্স কালেকশন পেয়েবল এটা হচ্ছে 51,750, এটা পেরোলের জন্য। ঠিক আছে, তাহলে চলো এবার আমরা নেক্সটটাতে চলে যাই। আচ্ছা, এখানে বলছে বন্ড ইন্টারেস্ট ইন দ্য অ্যামাউন্ট অফ টাকা 1,05,000 বন্ড ইন্টারেস্ট ওয়াজ পেড। The bond were issued to finance the acquisition of utility plant asset. তাহলে ইউটিলিটি যে প্ল্যান্ট অ্যাসেট, এই প্ল্যান্ট অ্যাসেটটা অ্যাকুয়ার করার জন্য এই বন্ডটা ইস্যু করা হয়েছিল, এবং সে বাবদ ইন্টারেস্ট প্রোভাইড করা হয়েছে 1,05,000। আচ্ছা, আরেকটা ইনফরমেশন আছে, অ্যামোর্টাইজেশন অফ ডেট ডিসকাউন্টেড অ্যামাউন্টেড টু টাকা 530। তাহলে দেখো আমরা একটু 2010 সালের যে স্টেটমেন্ট অফ নেট অ্যাসেটটা ছিল সেটা আমরা একটু দেখি। এখানে এই যে রেভিনিউ বন্ড পেয়েবল, এখানে আমাদের দেখো নেট অফ আনঅ্যামোর্টাইজড ডিসকাউন্ট হলো 5,300, তাহলে সেটা ডিসকাউন্টে ইস্যু করা হয়েছিল, তাহলে সেটা 5,300।
তাহলে এটাকেই সে যে অ্যামোর্টাইজেশন যে অ্যামাউন্টটা আনঅ্যামোর্টাইজেশন অ্যামাউন্ট থেকে অ্যামোর্টাইজেশন অ্যামাউন্টটা হলো 530। ঠিক আছে, তাহলে আসো আমরা জার্নালে যাই। আমরা জার্নাল কি করব? দেখো আমাদের জার্নাল হলো ইন্টারেস্ট অন লং টার্ম ডেট। কত? আমাদের 1,05,000 টাকা ছিল ইন্টারেস্ট, আর 530 হলো আমাদের অ্যামোর্টাইজেশন অফ ডেট ডিসকাউন্ট। দুটো মিলে আমাদের 1,05,530। ঠিক আছে, তাহলে এখান থেকে আমাদের আনঅ্যামোর্টাইজ ডিসকাউন্টটা হলো 530। এটাকে আমরা ডিসকাউন্ট আমাদের ডেবিট ছিল, এটা আমরা ক্রেডিট করে দিয়েছি। আর আমাদের ক্যাশ টাকা হলো 1,05,000। তাহলে এই হলো আমাদের, এখানে আমরা কি করেছি, আমরা বন্ডের ইন্টারেস্ট পেমেন্ট করেছি, আর আমরা যে ডিসকাউন্টে বন্ডটা ইস্যু করেছিলাম সেটাকে আস্তে আস্তে অ্যামোর্টাইজেশন করা হচ্ছে। সেই অ্যামোর্টাইজেশনের অ্যামাউন্টটা হলো 530। দুটোই আমরা ইন্টারেস্টে চার্জ করলাম। আচ্ছা, কারণ এই আমাদের এই লং টার্ম ডেট যেটা, এটা ইস্যুই করা হয়েছিল কিসের জন্য? ক্যাপিটাল অ্যাসেটে যে ইউটিলিটি অফ প্ল্যান্ট অ্যাসেট, এটা একটু খেয়াল রাখতে হবে। আচ্ছা, বন্ড ইন্টারেস্ট ইন দ্য অ্যামাউন্ট অফ টাকা 12,900 was properly capitalized as a part of construction work in progress during the year. তাহলে বন্ড ইন্টারেস্টের যে অ্যামাউন্টটা তার ভিতর থেকে 12,900 একেবারে স্পেসিফিক্যালি বলে দিচ্ছে যে এটা হলো ওয়ার্ক ইন প্রোগ্রেস। ওয়ার্ক ইন প্রোগ্রেস মানে যে ক্যাপিটাল প্রজেক্টটা চলছে, যে কাজটা আগাচ্ছে, সেটার জন্য হলো 12,900 টাকা। তাহলে দেখো আমাদের কনস্ট্রাকশন ওয়ার্ক ইন প্রোগ্রেস হলো 12,900, আর ইন্টারেস্ট অন লং টার্ম ডেট হলো 12,900। তাহলে এই যে আমাদের ইন্টারেস্ট অন লং টার্ম ডেট থেকে আমরা কিছুটা ক্যাপিটালাইজ করেছি কার এগেনস্টে? কনস্ট্রাকশন ওয়ার্ক ইন প্রোগ্রেসের এগেনস্টে। ঠিক আছে, আচ্ছা এরপরে নেক্সট এসে আসো, construction project on which cost total টাকা 2,20,000 were completed and the asset placed in the service were recorded. তাহলে যে কনস্ট্রাকশন ওয়ার্ক ইন প্রোগ্রেসটা চলছিল সেটা টোটাল টাকা 2,20,000, এটা কমপ্লিট হয়ে গেছে, এবং এই যে অ্যাসেটটাকে প্লেস করা হয়েছে সার্ভিসের জন্য। ঠিক আছে, কোনো সার্ভিসের প্রোভাইডের জন্য এই ক্যাপিটাল অ্যাসেটটাকে প্রোভাইড করা হয়েছে। তাহলে আমরা জার্নাল কি করব? আমাদের কনস্ট্রাকশন ওয়ার্ক ইন প্রোগ্রেসটাকে আমরা কি এত ডেবিট ছিল সেটাই ক্রেডিট করে দেবো, এটা আমরা ক্যাপিটাল প্রজেক্টের মধ্যে দেখেছি। তাহলে ইউটিলিটি প্ল্যান্ট ইন সার্ভিস, একটা প্ল্যান্ট অ্যাড হয়ে গেল 2,20,000 টাকায়, এবং কনস্ট্রাকশন ওয়ার্ক ইন প্রোগ্রেসটা আমরা এখন ক্রেডিট করে দিলাম, যেহেতু এটা কমপ্লিটেড। ঠিক আছে, এই জার্নালটা আমরা ক্যাপিটাল প্রজেক্ট ফান্ডের মধ্যে শিখেছি। আচ্ছা, এরপরে আসো কালেকশন ইফোর্ট অন বিলস রোলিং টাকা 3,410 ওয়ার ডিসকন্টিনিউড। ঠিক আছে, ডিসকন্টিনিউ তার মানে কি এই অ্যামাউন্টটা আর পাওয়া যাবে না, তারা ডিসকন্টিনিউ করে দিয়েছে। আচ্ছা, তাহলে এখন দেখো কি বলছে, দ্যাট কাস্টমার ওয়িং দ্য বিল হ্যাড পেইড ডেপোজিট টোটালিং টাকা 2,140 টু দ্য ওয়াটার ইউটিলিটি। তাহলে এই 3,410 এর ভিতরে সেই যে ডেপোজিট তার ছিল সেটা হলো 2,140। এটা হলো এই ডেপোজিটটাকে অ্যাডজাস্ট করা হয়েছে, কারণ আমরা তো গত ক্লাসে বলেছিলাম যে ডেপোজিটটা যেটা আমরা কাস্টমার ডেপোজিটটা দেখেছি, সেই ডেপোজিটটা রাখাই হয়, কিন্তু এই বিলগুলো যদি আনপেইড থাকে সেটা অ্যাডজাস্টমেন্টের জন্য। এখানে এটা এই নিয়মে এটা শুরু হয়েছিল। আচ্ছা, দ্য ডেপোজিট ওয়ার অ্যাপ্লাইড টু দ্য বিলস, তাহলে এই ডেপোজিটটা বিলসে অ্যাপ্লাইড করা হবে, অ্যান্ড দ্য আনপেইড রিমাইন্ডার ওয়াজ চার্জ টু দ্য অ্যাকুমুলেটেড প্রভিশন ফর আনকালেক্টেবল অ্যাকাউন্টস। তাহলে যেটা বাকি থাকলো মানে 3,410 থেকে 2,140 বাদ দেওয়ার পর যেটা বাকি থাকবে সেটা আমরা আনকালেক্টেবল চার্জ মানে ব্যাড ডেট হিসেবে চার্জ করে দেবো। আচ্ছা, রেস্ট্রিক্টেড অ্যাসেট ক্যাশ ইজ রিডিউস বাই টাকা 2,140, কারণ আমরা নেট অ্যাসেট স্টেটমেন্টে গত ক্লাসে আমরা দেখেছি যে রেস্ট্রিক্টেড অ্যাসেটের ভিতরে আমাদের একটা ছিল ক্যাশ আমাদের ডেপোজিটের জন্য যে ক্যাশটা আমরা রেস্ট্রিক্টেড করেছি, একটা ছিল ইনভেস্টমেন্ট। এই দুটো রেস্ট্রিক্টেড অ্যাসেট আমরা দেখেছি। তাহলে সেখান থেকে এটাকে রিডিউস করতে হবে। এই যে কথাটা রেস্ট্রিক্টেড অ্যাসেট ক্যাশ ইজ রিডিউসড বাই টাকা 2,140 দ্য অ্যামাউন্টেড টু দ্য ডিক্রিজ ইন কাস্টমার ডেপোজিটস, এই কথাটা যদি বলা নাও থাকে, কখনো কখনো অঙ্কে নাও বলা থাকতে পারে, সেক্ষেত্রে কিন্তু এটা আমাদের করে নিতে হবে। ঠিক আছে, এটা আমাদের বুঝে নিতে হবে, কারণ এই ডেপোজিটটা বিলিংয়ের এগেনস্টে এই ডেপোজিটটাকে ব্যবহার করা হয়েছে। তাহলে যে ক্যাশটাকে আমি রেস্ট্রিক্টেড করে রেখেছি যে এই ডেপোজিটটা প্রোভাইড করার জন্য, মানে ডেপোজিটটা ফেরত দিতে হবে, রিফান্ড করতে হবে, সেই কারণেই তো ক্যাশটাকে রেস্ট্রিক্টেড করে রাখা। তাহলে এই ক্যাশটা তো আর ফেরত দিতে হচ্ছে না, এটা তো বিলিংয়ের সাথে অ্যাডজাস্ট হয়ে গেছে, সুতরাং এটাকে আর রেস্ট্রিক্টেড অ্যামাউন্টের মধ্যে রাখা যাবে না, এটা আমরা আনরেস্ট্রিক্টেড করে দেবো। আচ্ছা, তাহলে দেখো আমরা জার্নালটা কি করছি,
কাস্টমার অ্যাকাউন্ট রিসিভেবল 3410, এটাকে আমরা ক্রেডিট করে দিচ্ছি, এটা ক্লোজ হয়ে যাচ্ছে, ডিসকন্টিনিউড, সো ক্লোজ হয়ে যাচ্ছে। কাস্টমার ডেপোজিট 2140, এটা হলো আমরা অ্যাডজাস্ট করে নিলাম, আমাদের কাস্টমার ডেপোজিট আমাদের লাইবিলিটি ছিল, এটাকে আমরা অ্যাডজাস্ট করে নিলাম ডেবিট করে নিয়ে। আর বাকি থাকছে কত 1270, এটা আমাদের কিসের সাথে অ্যাডজাস্ট হবে, যে আনকালেক্টেবলের সাথে অ্যাডজাস্ট হবে। তাহলে অ্যাকুমুলেটেড প্রভিশন ফর আনকালেক্টেড অ্যাকাউন্টস যেটা আমরা রেখেছিলাম সেটাকে, ওটাও আমরা একটা প্রভিশন তৈরি করেছিলাম, প্রভিশনের এগেনস্টে এটাকে আমরা অ্যাডজাস্ট করলাম, তাহলে এটাও আমাদের ডেবিট। তাহলে এই জার্নালটা আমরা কিসের জন্য করলাম, এই জার্নালটা আমরা করেছি যে যদি কোনো বিলের ব্যাপারে এরকমভাবে ডিসকন্টিনিউ করা হয়, যে এই বিলের ব্যাপারে একটা ফাইনালি একটা ডিসিশন হলো যেটা আর পাওয়া যাবে না, তাহলে এটা ডেপোজিট থেকে এখানে অ্যাডজাস্ট করে নেওয়া, এবং বাকিটাকে আমরা আনকালেক্টেবল যে প্রভিশনসটাকে আমরা তৈরি করেছিলাম আনকালেক্টেবল অ্যাকাউন্টসের এগেনস্টে, তার সাথে আমরা অ্যাডজাস্ট করে নিলাম। আচ্ছা, আর এই যে রেস্ট্রিক্টেড অ্যাসেটে আমাদের ক্যাশ ছিল, ইনভেস্টমেন্ট ছিল, ক্যাশে ছিল 6600 আর ইনভেস্টমেন্ট ছিল 5,56,000। তাহলে এই ক্যাশটা হলো একদম এক্সক্লুসিভলি ক্যাশ ডেপোজিটের জন্য, কাস্টমার ডেপোজিটের জন্য, কাস্টমারের যে ডেপোজিট, এই ডেপোজিটটা তাকে ফেরত দিতে হবে, সেই কারণে কিন্তু এই ক্যাশটাকে আমরা রেস্ট্রিক্টেড করে রেখেছিলাম। তাহলে এই ক্যাশটাকে আমার কমাই দিতে হবে। তাহলে ক্যাশ আমরা যেটা কাস্টমার ডেপোজিটের যে ক্যাশটা ছিল, এটাকে আমাদের, এটা কিন্তু অ্যাসেটের মধ্যে, হ্যাঁ অ্যাসেটের মধ্যে ছিল, তাহলে এটাকে আমি ক্রেডিট করে কমিয়ে দিলাম। আর আমার যে ক্যাশ যেটা আনরেস্ট্রিক্টেড অ্যাভেলেবল, যেটা যে কোনো কাজের জন্য যেটা অ্যাভেলেবল, সেটা আমার বেড়ে যাবে, ঠিক আছে, সেই ক্যাশটা আমার বেড়ে যাবে। তাহলে আমার কাস্টমার ডেপোজিটের জন্য যে ক্যাশটাকে প্রোভাইড করে রেখেছি বা রেস্ট্রিক্টেড করে রেখেছিলাম, সেটাকে আমরা নর্মাল ক্যাশে ট্রান্সফার করে দিলাম, ঠিক আছে। তাহলে এটা হলো আমাদের ডিসকন্টিনিউড যে অ্যাকাউন্ট রিসিভেবল, তার জন্য আমাদের এই জার্নালগুলো। আচ্ছা, এরপরে আসো কাস্টমার ডেপোজিট অ্যামাউন্টেড টু টাকা 1320 were refunded by check to customer discontinuing service। তাহলে কিছু কাস্টমার তারা সার্ভিস ডিসকন্টিনিউ করেছে, তাদেরকে কাস্টমার ডেপোজিট টাকা ফেরত দিয়ে দেওয়া হচ্ছে। তাহলে ডেপোজিট রোলিং টাকা 2525 were received from new customer, কিন্তু আবার নতুন কাস্টমারের কাছ থেকে ডেপোজিট পাওয়া গেছে 2525 টাকা। তাহলে প্রথমে আমরা এটা করি, আমরা কাস্টমার ডেপোজিট যেটা আমরা রিফান্ড করলাম সেটা আমরা করি। তাহলে আমাদের জার্নাল কি হবে, জার্নাল হচ্ছে কাস্টমার ডেপোজিট যেটা আমাদের লায়াবিলিটি ছিল, সেই লায়াবিলিটিটা কমে গেল, তাহলে ডেবিট, তাহলে 1320 টাকা। আর আমাদের ক্যাশ যেটা আছে, ক্যাশ থেকেই তো আমরা দিব, তাহলে ক্যাশ থেকে আমাদের কাস্টমার ডেপোজিটের জন্য যে ক্যাশ টাকাটা আমরা রেস্ট্রিক্টেড করে রেখেছিলাম, সেই টাকা থেকে আমরা প্রোভাইড করছি, কাস্টমার ডেপোজিটটা দিয়ে দিচ্ছি, রিফান্ড করে দিচ্ছি। তাহলে আমাদের দুটোই কমে গেল, কাস্টমার আমাদের লায়াবিলিটিও কমে গেল, আমাদের অ্যাসেটও কমে গেল। আচ্ছা, এরপরে হলো আমাদের যেটা আমরা পেয়েছি, তাহলে ক্যাশ টাকা আবার নতুন করে পেলাম 2525, এটা রেস্ট্রিক্টেড ফর কাস্টমার ডেপোজিট, আর কাস্টমার ডেপোজিটও আমার বেড়ে গেল কত 2525। তাহলে একটা আমরা জার্নাল করলাম যেটা আমরা ডেপোজিট ফেরত দিয়েছি, আর নতুন করে ডেপোজিট পেলাম, তার জন্য একটা জার্নাল করলাম। আচ্ছা, এরপরে আসো কাস্টমার অ্যাডভান্সেস। আমাদের কাস্টমার ডেপোজিট একটা ছিল, কাস্টমার অ্যাডভান্স একটা ছিল, দুটো ডিফারেন্ট, একদম ডিফারেন্ট। কাস্টমার ডেপোজিট হলো তার সে যে সার্ভিসটা নিচ্ছে, তার সার্ভিসটা নেওয়ার প্রথমেই তাকে কিছু ডেপোজিট রাখতে হবে। আর অ্যাডভান্স হলো কোনো একটা কাজের জন্য অ্যাডভান্স করেছে, যেটা নাকি পরবর্তীতে তাকে সে রিফান্ডও পেতে পারে বা তার বিলিংয়ের সাথে অ্যাডজাস্ট করা হতে পারে। আচ্ছা, তাহলে এখানে দেখো কি বলছে, কাস্টমার অ্যাডভান্সেস ফর কনস্ট্রাকশন in the amount of taka 14,000 were applied to the water bills in accord with the agreement with the customer and the NARUC recommended it at authority recommendation. The remainder of the advances was transferred to capital contribution from customer. তাহলে যে 14,000 টাকা এটা অ্যাডজাস্ট করা হয়েছে কিসের সাথে, বিলের সাথে, আর বাকিটা মানে এখানে এই যে আমরা একটু তাকিয়ে দেখি, কাস্টমার অ্যাডভান্স ফর কনস্ট্রাকশন ছিল কত 21,000, কনস্ট্রাকশনের কাজে কাস্টমার অ্যাডভান্স প্রোভাইড করেছেন, তাহলে সেখানে 21,000 ছিল, সেখান থেকে 14,000 হলো বিলিংয়ের এগেনস্টে, ঠিক আছে, বিলিংয়ের এগেনস্টে অ্যাডজাস্ট করা হয়েছে, এবং বাকিটাকে কাস্টমার ক্যাপিটাল কন্ট্রিবিউশন ফ্রম কাস্টমার হিসেবে আমরা অ্যাডজাস্ট করে নিব। তাহলে আমাদের লায়াবিলিটিস কমে গেল, লায়াবিলিটিস কমলে আমরা ডেবিট করছি কাস্টমার অ্যাডভান্সেস ফর কনস্ট্রাকশন 21,000, এবং আমাদের কাস্টমার অ্যাকাউন্টস রিসিভেবল
বিলিংয়ের এগেনস্টে যেহেতু অ্যাকাউন্ট রিসিভেবলটা কমে গেল, আর ক্যাপিটাল আমাদের ক্যাপিটাল কন্ট্রিবিউশন বাকিটা মানে 21,000 থেকে 14,000 টাকা বাদ দিলে 7,000 টাকা হলো আমাদের কি ক্যাপিটাল কন্ট্রিবিউশন ফ্রম কাস্টমার 7,000 টাকা। ঠিক আছে, তাহলে এই হলো আমাদের, এটা আমরা কিসের জন্য জার্নাল করলাম, কাস্টমার যে অ্যাডভান্স, যে কনস্ট্রাকশনের জন্য অ্যাডভান্স প্রোভাইড করেছে, সেই অ্যাডভান্সটা কনস্ট্রাকশনের কাজ শেষ, এখন সেই অ্যাডভান্সটা তার বিলিংয়ে কিছু অ্যাডজাস্ট করা হয়েছে এবং কিছুটা ক্যাপিটাল কন্ট্রিবিউশনের কথা বলা হচ্ছে যে কাস্টমারের তরফ থেকে কিছু ক্যাপিটাল হিসেবে অ্যাড হচ্ছে। আচ্ছা, এরপরে বলছে দেখো পেমেন্ট অফ অ্যাকাউন্টস পেবল ফর মেটেরিয়ালস অ্যান্ড সাপ্লাইজ ইউজড ইন অপারেশন টোটাল টাকা 67,200। ঠিক আছে, অ্যান্ড পেমেন্টস টু অ্যাকাউন্টস পেবল ফর মেটেরিয়াল ইউজড ইন কনস্ট্রাকশন টোটাল টাকা 66,000। তাহলে দুটো অ্যাকাউন্টস পেবল, একটা 67,200 আর একটা 66,000, এই দুটো পেমেন্ট of tax accrued amounted to টাকা 13,500 and payment to tax collection payable amounted to টাকা 50,000, এগুলো পেমেন্ট করা হয়েছে। তাহলে আমাদের এটা তো নর্মাল, একদম নর্মাল জার্নাল। আমাদের অ্যাকাউন্টস পেবল এই দুটো মিলে 67,200 আর 66,000 মিলে আমাদের 1,33,200 অ্যাকাউন্টস পেবলকে দেওয়া হয়েছে। আমাদের ট্যাক্স অ্যাক্রুড ছিল 13,500 আর ট্যাক্স কালেকশন পেবল হলো 50,000। সব মিলে আমাদের দেখো ক্যাশ টাকা চলে গেছে 1,96,700। ঠিক আছে, এটা আমাদের নর্মাল একদম অ্যাকাউন্টস পেবল, এটা আমাদের পেমেন্টের জন্য যেটা করি। আচ্ছা, এরপরে কি আছে, The Water Utility Fund agreed to pay 25,000 to the Town General Fund as a payment in the lieu of property tax। সেই যে জেনারেল ফান্ডের কথা মনে আছে, একদম ফার্স্ট ক্লাসে আমরা পড়েছিলাম, এই ট্রানজ্যাকশনটা কিন্তু সেখানে ছিল। দেখো কি ছিল, এই যে জেনারেল ফান্ডে আমরা এই যে ডিউ ফ্রম আদার ফান্ড 25,000 রেভিনিউ, মানে আদার ফান্ড থেকে প্রপার্টি ট্যাক্স বাবদ একটা রেভিনিউ পাওয়া গেছে, যে রেভিনিউ লেজার ছিল মিসেলিনিয়াস রেভিনিউ। ঠিক আছে, আবার গভর্নমেন্টাল অ্যাক্টিভিটিসে ইন্টারনাল ব্যালেন্সেস আর জেনারেল রেভিনিউ পেমেন্ট ইন লিউ অফ ট্যাক্সেস, এইভাবে আমরা জেনারেল লেজার বা সাবসিডিয়ারি লেজারের মধ্যে জেনারেল ফান্ডে আমরা জার্নাল করেছিলাম। আচ্ছা, এটা গেল, এটা আমরা করেছি। আর এখন আমরা দেখো কি করব, পেমেন্ট ইন লিউ অফ ট্যাক্সেস 25,000 আর ডিউ টু জেনারেল ফান্ড 25,000, মানে এই ট্যাক্স বাবদ যে টাকাটা পাওয়া যাবে সেই টাকাটা জেনারেল ফান্ডকে দিতে হবে। ঠিক আছে, জেনারেল ফান্ড পাওনাদার। এটা আমরা কোথায়, এটা জার্নাল আমরা করলাম ওয়াটার ইউটিলিটি ফান্ডে, এটা আমরা জার্নাল করেছিলাম জেনারেল ফান্ডে, এটা গভর্নমেন্ট অ্যাক্টিভিটিসে, আর এখন আমরা এটা ওয়াটার ইউটিলিটি ফান্ডে এই জার্নালটা করলাম। ঠিক আছে, তাহলে এটা কাকে পেমেন্ট করেছে, এটা জেনারেল ফান্ডকে পেমেন্ট করবে সে প্রপার্টি ট্যাক্স থেকে। ঠিক আছে, আচ্ছা, এরপরে দেখো ডিউরিং দ্য ইয়ার ইন্টারেস্ট অ্যামাউন্টেড টু টাকা 44,500 ইন ক্যাশ ওয়াজ রিসিভড অন রেস্ট্রিক্টেড ইনভেস্টমেন্ট। সে যে আমরা রেস্ট্রিক্টেড অ্যাসেটের মধ্যে ক্যাশ আর ইনভেস্টমেন্ট দেখেছিলাম, তাহলে ইনভেস্টমেন্ট থেকে 44,500 ইন্টারেস্ট ইনকাম হয়েছে। আচ্ছা, দ্য অ্যামাউন্ট টাকা 1,375 ইজ অ্যালোকেবল টু ইনভেস্টমেন্ট অফ কাস্টমার ডেপোজিট অ্যাসেট। তাহলে আমাদের কাস্টমার ডেপোজিটের জন্য একটা আছে, এখন যেটা আমরা গত ক্লাসে পড়েছি যে কাস্টমার ডেপোজিটের উপরে ইন্টারেস্ট প্রোভাইড করার প্রয়োজন হয় না, অনেক দিন থেকে কাস্টমার ডেপোজিট যদি রেখে দেওয়া হয় তাহলে তার উপরে একটা ইন্টারেস্ট দেওয়ার প্রয়োজন হতে পারে। তাহলে সেই কারণে কাস্টমার ডেপোজিট থেকেও কিন্তু ইনভেস্টমেন্ট করা হয়। আবার আর আমরা তো ডেট সার্ভিস ফান্ড থেকে দেখেছি যে কোনো যদি লং টার্ম যদি ডেট হয়, সেটাকেও যদি মেয়াদি হয় কয়েক বছর পর দিতে হবে, তখন আমরা কি করি, আস্তে আস্তে ইনভেস্টমেন্ট করে সেটাকে রিটায়ারমেন্টের ব্যবস্থা আমরা করি। তাহলে সেইভাবে ইনভেস্টমেন্ট করা হয়েছিল, সেই ইনভেস্টমেন্টের থেকে ইন্টারেস্ট আর্ন হয়েছে 44,500, এবং যেটা কাস্টমার ডেপোজিটের যে অ্যাসেটটা সেখান থেকে যে ইনভেস্টমেন্টটা করা হয়েছে সেটা থেকে পাওয়া গেছে হলো 1,375 টাকা। ঠিক আছে, আচ্ছা, অ্যান্ড ইজ আনরেস্ট্রিক্টেড অ্যাজ টু ইউজ। যদিও এটা কাস্টমার ডিপোজিট থেকে পাওয়া গেছে, কিন্তু এটাকে আনরেস্ট্রিক্টেড বলা হয়েছে টু ইউজ, এটাকে রেস্ট্রিক্টেড করা হয়নি। এটা যে কাস্টমার ডিপোজিটের এগেইনস্টে ইউজ করা হবে তার জন্য কিন্তু রেস্ট্রিক্টেড করা হয়নি, এটা আনরেস্ট্রিক্টেড। আর দ্য রিমেইনিং টাকা 43,125 অ্যাডস টু দ্য অ্যামাউন্ট রেস্ট্রিক্টেড টু ফর রেভিনিউ বন্ড রিপেমেন্ট। ঠিক আছে, তাহলে এই 44,500 থেকে 1,375 বাদ দিলে আমাদের থাকছে হলো 43,125। এই 43,125কে আমরা, এটা রেস্ট্রিক্টেড, এটা হলো রেভিনিউ বন্ড রিপেমেন্টের জন্য এটার এতটুকু অংশ রেস্ট্রিক্টেড। তাহলে দেখো আমরা জার্নাল কি করব, আমাদের ক্যাশ টাকা আমরা পেয়েছি
13,000 মানে ক্যাশ মানে এই যে অ্যামাউন্টটা আমাদের আনরেস্ট্রিক্টেড বলা হয়েছে, যেটা আমরা আনরেস্ট্রিক্টেড করছি সেটা আমাদের কোথায় চলে গেল, ক্যাশে। আমরা ক্যাশ রেস্ট্রিক্টেড কিন্তু লিখি নাই, বা ক্যাশ রেস্ট্রিক্টেড ফর ক্যাশ ডিপোজিট না, শুধু ক্যাশ। আচ্ছা, আর ক্যাশ আছে বন্ড রিপেমেন্ট। তাহলে যে টাকাটা পেয়েছি 44,500, তার কিছু হলো ক্যাশের জন্য অ্যাভেলেবেল, আনরেস্ট্রিক্টেড, যে কোনো কাজে ব্যবহার করা যেতে পারে। আর 43,125 এটা শুধুমাত্র বন্ড রিপেমেন্টের কাজে ব্যবহৃত হবে, তাহলে এটা রেস্ট্রিক্টেড অ্যাসেট। আর আমাদের ক্রেডিট হলো ইন্টারেস্ট অ্যান্ড ডিভিডেন্ড ইনকাম, মানে ইন্টারেস্ট ইনকাম, এটা আমাদের ইনভেস্টমেন্ট থেকে ইন্টারেস্ট বাই ডিভিডেন্ড যেভাবেই আমরা বলি, আমাদের ইনকাম হয়েছে 44,500। আচ্ছা, এখন দেখো এই যে নেট অ্যাসেটে ইনভেস্টমেন্ট ইন ক্যাপিটাল অ্যাসেট নেট অফ আছে কত, আর আমাদের রেস্ট্রিক্টেড ফর পেমেন্ট অফ ডেট সার্ভিস আছে কত, 5,38,900, আর আনরেস্ট্রিক্টেড আছে 1,81,400। তাহলে আমাদের নেট অ্যাসেট আনরেস্ট্রিক্টেড 43,125। এখানে এই অ্যামাউন্টটা থেকে আমরা কি করব, নেট অ্যাসেট রেস্ট্রিক্টেড ফর বন্ড রিপেমেন্ট 43,125 এখানে আমরা ট্রান্সফার করে দিলাম। মানে এখানে এই যে রেস্ট্রিক্টেড ফর পেমেন্ট অফ ডেট সার্ভিসে যে অ্যামাউন্টটা, এই অ্যামাউন্টটা আরও বেড়ে গেল, ঠিক আছে, কারণ একটা ক্যাশ রিসিভ হয়েছে, সেই ক্যাশটাও কার্ড কিসের জন্য আমরা রেখে দিচ্ছি, সেটা রেস্ট্রিক্টেড ফর বন্ড রিপেমেন্ট। তাহলে এই যে আমাদের রেস্ট্রিক্টেড ফর পেমেন্ট অফ ডেট সার্ভিস, এটা কিন্তু বেড়ে গেছে, হ্যাঁ, আর আমাদের আনরেস্ট্রিক্টেডটা কমে যাবে। আচ্ছা, এরপরে দেখো কি আছে, এরপরে বলছে অ্যাট দ্য ইয়ার এন্ড রেকর্ড ডেপ্রিসিয়েশন এক্সপেন্স। যেহেতু আমাদের এখানে ক্যাপিটাল অ্যাসেটকে আমরা রেকর্ড করছি, তাহলে ডেপ্রিসিয়েশনটাকে আমাদের চার্জ করতেই হবে। তাহলে ডেপ্রিসিয়েশন এক্সপেন্স টাকা 1,02,750, দ্য প্রভিশন ফর আনকালেক্টেবল অ্যাকাউন্ট টাকা 3,980, অ্যান্ড আনবিল কাস্টমার অ্যাকাউন্ট রিসিভেবল টাকা 15,920। এই যে আনবিল কাস্টমার অ্যাকাউন্ট রিসিভেবল, কি খেয়াল আছে তো না, আমাদের অ্যাক্রুড ইউটিলিটিস রেভিনিউ, যেটা রেগুলেটরি অ্যাকাউন্টস নেই, ঠিক আছে। তাহলে আনবিল কাস্টমার অ্যাকাউন্ট রিসিভেবল, তার মানে ইয়ার এন্ডে এই অ্যামাউন্টটা আনবিল আছে, ঠিক আছে, এই অ্যামাউন্টটা আনবিল আছে, সেটা কত 15,920। তাহলে এটার জন্য আমাদের জার্নাল করতে হবে। আমরা তো নর্মালি যেভাবে করি, আমাদের ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট, প্রভিশন ফর আনকালেক্টেবল অ্যাকাউন্টস আমাদের কত, আনকালেক্টেবল অ্যাকাউন্টস হলো 3,980, আর অ্যাক্রুড ইউটিলিটিস রেভিনিউ হলো 15,920। এই দেখো আমরা অ্যাডজাস্টমেন্ট করলাম, আবার পরবর্তী বছর মানে 2012 সালে যে এটাকে কিন্তু আবার রিভার্স করে নিব, তাই না। দেখো এখানে ডেপ্রিসিয়েশনের জন্য অ্যাকুমুলেটেড প্রভিশন ফর ডেপ্রিসিয়েশন অফ ইউটিলিটি ফান্ড, আনকালেক্টেবল অ্যাকাউন্টের জন্য অ্যাকুমুলেটেড প্রভিশন ফর আনকালেক্টেবল অ্যাকাউন্টস, আর অ্যাক্রুড ইউটিলিটিস রেভিনিউর জন্য সেল অফ ওয়াটার, এই যে সেল অফ ওয়াটার, ঠিক আছে। এভাবে আমরা জার্নাল করবো। যেটা আবার বলছে, আবার একটু রিপিট করি, আমাদের এই যে অ্যাক্রুড ইউটিলিটি রেভিনিউ 15,920 আর সেল অফ ওয়াটার 15,920, এটাকে আমরা পরবর্তী বছর মানে 2012 সালে যে এটাকে রিভার্স করে আমরা এটাকে আবার ক্যান্সেল করে নিব, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো কি বলছে, ইন অ্যাক্রুড উইথ দ্য রেভিনিউ বন্ড ইন্ডিচার টাকা 1 lakh of unrestricted cash was invested in government securities for eventual retirement of revenue bond। তাহলে একটা ইনভেস্টমেন্ট করা হয়েছে আনরেস্ট্রিক্টেড ক্যাশ থেকে 1 লাখ টাকা একটা বন্ড, রেভিনিউ বন্ড ইন্ডিচার ইনভেস্টমেন্ট করা হয়েছে। কি কারণে, এই যে রিটায়ারমেন্ট অফ রেভিনিউ বন্ড, রেভিনিউ বন্ড যেটা তৈরি হয়েছে, যেটা করা হয়েছে, রেভিনিউ বন্ড যেটা ইস্যু করা হয়েছিল, যেটা রেভিনিউ থেকে প্রোভাইড করা হয়েছিল, সেখানে তার জন্য একটা ইনভেস্টমেন্ট হয়েছে 1 লাখ টাকা, আনরেস্ট্রিক্টেড ক্যাশ থেকে ইনভেস্টমেন্টটা হয়েছে। যে নেট অ্যাসেট আর রেস্ট্রিক্টেড ইন অ্যান অ্যামাউন্ট ইকুয়াল টু দ্য ইনক্রিজ ইন দ্য রেস্ট্রিক্টেড অ্যাসেট। ইন অ্যাডিশন ইনভেস্টমেন্ট রোলিং টাকা 40,000 were made from the restricted cash for eventually bond repayment। তাহলে 1 লাখ টাকা করা হয়েছে আনরেস্ট্রিক্টেড ক্যাশ থেকে করা হয়েছে, আর 40,000 টাকা যেটা রেস্ট্রিক্টেড ছিল, ঠিক আছে, রেস্ট্রিক্টেড ক্যাশ ছিল বন্ড রিপেমেন্টের জন্য, সেখান থেকে করা হয়েছে। তাহলে দেখো আমাদের জার্নাল কি, ইনভেস্টমেন্ট বন্ড রিপেমেন্ট, ইনভেস্টমেন্ট আমরা করছি বন্ড রিপেমেন্টের জন্য, মানে এই ইনভেস্টমেন্টটা কিন্তু রেস্ট্রিক্টেড টু বন্ড রিপেমেন্ট, রেস্ট্রিক্টেড অ্যাসেট 1,40,000। ক্যাশ টাকা মানে যেটা একেবারে আনরেস্ট্রিক্টেড, সেটার নাম তো ক্যাশ হিসেবেই আমরা দেখেছি, সেটা 1 লাখ টাকা। আর আমাদের ক্যাশ হলো বন্ড রিপেমেন্টের জন্য যে ক্যাশটা রেস্ট্রিক্টেড ছিল, সেই ক্যাশ থেকে দেওয়া হয়েছে 40,000, ঠিক আছে।
আচ্ছা, আর নেট অ্যাসেট আনরেস্ট্রিক্টেড, আমাদের নেট অ্যাসেট, কারণ নেট অ্যাসেটের আনরেস্ট্রিক্টেড ক্যাশ থেকে তো আমরা দিলাম, সুতরাং আমাদের আনরেস্ট্রিক্টেডের জন্য যে নেট অ্যাসেটটা বরাদ্দ ছিল সেটা ডিক্রিজ করবে। তাহলে ডিক্রিজ করলে সেটা আমাদের ডেবিট হয়ে যাবে, আর ইনক্রিজ করবে হলো নেট অ্যাসেট রেস্ট্রিক্টেড ফর বন্ড রিপেমেন্ট, যেটা আমরা দেখেছিলাম ওটা আরও বেড়ে যাবে। ঠিক আছে, কারণ এখানে আবার 1 লাখ টাকাও রেস্ট্রিক্টেড করা হয়েছে কত, বন্ড রিপেমেন্টের জন্য। আচ্ছা, এরপরে আসো, টুয়ার্ডস দ্য এন্ড অফ 2011 দ্য সাপ্লাইজ ফান্ড পেইড ইন ফার্স্ট ইনস্টলমেন্ট অফ টাকা 6,500। তাহলে সাপ্লাই ফান্ডকে যে 1,30,000 টাকা দেওয়া হয়েছিল অ্যাডভান্স, সেখান থেকে প্রথম ইনস্টলমেন্টটা সে প্রোভাইড করেছে। তো এটার জন্য আমাদের নর্মাল জার্নাল ক্যাশ টাকা চলে এসেছে 6,500, আর ইন্টার ফান্ড লোন টু সাপ্লাই ফান্ড নন কারেন্ট থেকে আমাদের এটা কমে আসবে। ঠিক আছে, এটা আমাদের জার্নাল নর্মাল। আচ্ছা, এখন যে যতগুলো নমিনাল অ্যাকাউন্ট আছে ক্লোজিং, আমাদের আর কোনো জার্নাল এখানে নেই, সবকটা ক্লোজ আমরা করব। তাহলে ক্লোজিং এন্ট্রি নমিনাল সব অ্যাকাউন্টগুলো ক্লোজ করবো। তার মানে কি, যতগুলো এক্সপেন্স আছে ডেবিট ছিল ক্রেডিট করেছি, এবং যত রেভিনিউ ছিল সেগুলোকে আমরা ক্রেডিট করেছি। ঠিক আছে, নমিনাল মানে টেম্পোরারি যে অ্যাকাউন্টগুলো আছে সেই অ্যাকাউন্টগুলোকে আমরা ডেবিট করেছি। এই হলো আমাদের ক্লোজিং এন্ট্রি, এটা তো আমরা আসলে শিখেছি। আচ্ছা, নেট অ্যাসেট আনরেস্ট্রিক্টেডে আমাদের বাকিটা ব্যালেন্সটা আমাদের নেট অ্যাসেট আনরেস্ট্রিক্টেডে আমরা প্রোভাইড করেছি। আচ্ছা, এরপরেও দেখো একটা অ্যাডজাস্টমেন্ট আছে, আমাদের ক্লোজিং এন্ট্রির পরেও একটা অ্যাডজাস্টমেন্ট আছে। দেখো, নেট অ্যাসেট ইনভেস্টমেন্ট ইন ক্যাপিটাল অ্যাসেট net of related debt would be decreased for depreciation and amortization of debt discount। তাহলে এই যে আমাদের নেট অ্যাসেট, যেটাকে আমরা নেট অ্যাসেটের, এটা নিশ্চয়ই খেয়াল আছে, ওখানে ক্যাপিটাল অ্যাসেট যেটা নাকি আমাদের রিলেটেড টু ডেট ছিল, সেখানে যে যতটুকু নেট অ্যাসেট রেস্ট্রিক্টেড ছিল সেটাকে কি করবে, সেটা আমরা কমে যাবে। সেটা কমবে কেন, এই ডেপ্রিসিয়েশন চার্জের জন্য আর ডিসকাউন্টের অ্যামোর্টাইজেশনের জন্য এতটুকু অংশ কমে যাবে। তাহলে আমাদের ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ছিল 1,02,750, আর আমাদের অ্যামোর্টাইজেশন ডিসকাউন্ট ছিল কত, 530। তাহলে এই অ্যামাউন্টটা আমাদের কি করবে, এটা আমাদের নেট অ্যাসেটটা ডিক্রিজ করবে। তাহলে আমাদের নেট অ্যাসেট ইনভেস্টমেন্ট ইন ক্যাপিটাল অ্যাসেট নেট অফ রিলেটেড ডেটের সাথে যেটা ছিল সেটা ডিক্রিজ করবে, মানে এই 1,02,750 প্লাস 530 মানে 1,03,280, এটা ডিক্রিজ করলো। ঠিক আছে, আর ইনক্রিজ করবে আমাদের নেট অ্যাসেট আনরেস্ট্রিক্টেড, আমাদের এটা ইনক্রিজ করলো। আচ্ছা, এর সাথে সাথে আরেকটা অ্যাডজাস্টমেন্ট আছে, দেখো, দ্য ইনক্রিজ অফ টু ক্যাপিটাল অ্যাসেট। আমাদের এন্ট্রি 679-এ ছিল কি, আমরা কিছু এক্সপেন্সকে অ্যাডজাস্ট করেছিলাম, মানে মেটেরিয়াল এবং সাপ্লাইজের জন্য এবং পেরোলের জন্য এবং বন্ড ইন্টারেস্ট ছিল, আমরা কনস্ট্রাকশন ওয়ার্ক ইন প্রগ্রেসে চার্জ করেছিলাম। তাহলে সেটা ঠিক আছে, রিজাল্টিং ইন অ্যাডজাস্টমেন্ট টু দ্য নেট অ্যাসেট ইজ শোন ইন এন্ট্রি 21B-তে। হ্যাঁ, তার মানে মেটেরিয়াল সাপ্লাই চার্জেবল টু কনস্ট্রাকশন ওয়ার্ক ইন প্রগ্রেস টাকা 66,000, আর পেরোল ফর দ্য ইয়ার ওয়ার চার্জেবল টু কনস্ট্রাকশন ওয়ার্ক ইন প্রগ্রেস টাকা 30,400। তাহলে 66,000 আর 30,400, আর বন্ড ইন্টারেস্ট ছিল 12,900, 12,900। তাহলে এই তিনটা অ্যামাউন্ট দিয়ে কিন্তু এই যে আমাদের নেট অ্যাসেট যেটা রেস্ট্রিক্টেড ফর ক্যাপিটাল অ্যাসেট, ঠিক আছে, এটা বেড়ে যাবে, ইনক্রিজ করবে। ঠিক আছে, তাহলে ইনক্রিজ করলে সেটা আমাদের ক্রেডিট। তাহলে আমরা জার্নাল কি করব, দেখো, নেট অ্যাসেট আনরেস্ট্রিক্টেডকে ডেবিট করছি, আর ক্রেডিট করছি হলো নেট অ্যাসেট ইনভেস্টেড ইন ক্যাপিটাল অ্যাসেট নেট অফ রিলেটেড ডেট 1,09,030। তাহলে সেই যে আমাদের যে নেট অ্যাসেট স্টেটমেন্ট অফ নেট অ্যাসেটের মধ্যে আমাদের নেট অ্যাসেট রেস্ট্রিক্টেড টু ক্যাপিটাল অ্যাসেট যেটা ছিল নেট অফ রিলেটেড ডেট, এইটা আরও বেড়ে গেল। ঠিক আছে, ডেপ্রিসিয়েশনের জন্য কমে গেল, ডিসকাউন্ট অ্যামোর্টাইজেশনের জন্য কমে গেল, কিন্তু যেই ওয়ার্ক ইন প্রগ্রেসের জন্য যতটুকু বেড়েছে সেই অ্যামাউন্টটা কিন্তু আবার বেড়ে গেল। ঠিক আছে, আচ্ছা, এরপরে আসো স্টেটমেন্ট। আমরা কি কি স্টেটমেন্ট ব্যবহার করি, যেমনভাবে ইন্টারনাল সার্ভিস ফান্ডের ক্ষেত্রে আমরা দেখেছি স্টেটমেন্ট অফ নেট অ্যাসেট, তারপরে স্টেটমেন্ট অফ রেভিনিউ এক্সপেন্স অ্যান্ড চেঞ্জেস ইন ফান্ড নেট অ্যাসেট, এবং স্টেটমেন্ট অফ ক্যাশ ফ্লো, এগুলো আমরা করি। এবং ক্যাশ ফ্লোর সাথে একটা ছোট্ট রিকনসিলেশন আছে না, যেটাকে আমরা বলেছি যে একবার ডাইরেক্ট মেথডে আমরা করেছি, একবার ইনডাইরেক্ট মেথডে করেছি।
তাহলে স্টেটমেন্ট অফ নেট অ্যাসেটে এই যে আমাদের স্টেটমেন্টটা, এটা তো আর নতুন করে দেখার কিছু নাই, আমরা গত ক্লাসে এটা সম্পর্কে ডিটেলস পড়েছি। কারেন্ট অ্যান্ড অ্যাক্রুড অ্যাসেটের মধ্যে কি কি আসবে সেটা আমরা দেখেছি, ঠিক আছে। এবং রেস্ট্রিক্টেড অ্যাসেটের মধ্যে আমাদের কি আছে, ইউটিলিটি প্ল্যান্টের মধ্যে কি আছে, আদার নন কারেন্ট অ্যাসেটের মধ্যে। এখন জাস্ট আমরা জার্নাল করেছি, জার্নালের সাথে এই লেজার করে প্রত্যেকটা অ্যাকাউন্টের জন্য লেজার করে আমাদের এই ব্যালেন্সটা চেঞ্জ হবে, ঠিক আছে। এছাড়া এটার মধ্যে আর ডিফারেন্স কিছু নেই। আমরা গত ক্লাসে যে নেট স্টেটমেন্ট অফ নেট অ্যাসেটটা শিখেছি এটা সেটাই, ঠিক আছে। জাস্ট আমাদের এটা এখন গত ক্লাসে ছিল December 31, 2010, এটা হলো 2011। আচ্ছা, এটা হলো লায়াবিলিটিসের মধ্যে কারেন্ট লায়াবিলিটিস ছিল, তারপরে লায়াবিলিটিস পেয়েবল ফ্রম রেস্ট্রিক্টেড অ্যাসেট, তার মধ্যে কাস্টমার ডিপোজিট ছিল। আর লং টার্ম লায়াবিলিটির মধ্যে আমার রেভিনিউ বন্ড পেয়েবল, নেট অফ আনঅ্যামোর্টাইজ ডিসকাউন্টেড হলো 4750, আগে ছিল 5300, সেখান থেকে 530 টাকা বাদ দিয়ে আমাদের এখন আছে 4770। আর নেট অ্যাসেট দেখো, একটা হলো ইনভেস্টমেন্ট ইন ক্যাপিটাল অ্যাসেট, নেট অফ রিলেটেড ডেট, এটা আমরা দেখেছি যে আমাদের ডেপ্রিসিয়েশনের জন্য এটা কমে গেছে, আবার কনস্ট্রাকশন ওয়ার্ক ইন প্রোগ্রেসের জন্য এটা বেড়ে গেছে, ঠিক আছে। তাহলে দুটো এগুলো সব আমরা লেজার করব। রেসিটেড ফর পেমেন্ট অফ ডেট সার্ভিস, এটার অ্যামাউন্টও চেঞ্জ হয়েছে, কারণ হলো কি আমরা নতুন করে আবার ইনভেস্টমেন্ট করেছি বন্ড ইন্টেজার, তো বিভিন্ন কারণে এটা বেড়েছে, সুতরাং এটা আমাদের মানে অ্যামাউন্টটা চেঞ্জ হয়েছে। আর আনরেসিটেড অ্যামাউন্ট তো চেঞ্জ হবে। তাহলে এই হলো আমাদের নেট অ্যাসেট আর লায়াবিলিটিসের পোর্শন। আর এরপরে আসো রেভিনিউ এক্সপেন্স অ্যান্ড চেঞ্জেস অন অ্যাসেট। এখানে ইউটিলিটি অপারেটিং রেভিনিউ থেকে আমরা সেল অফ ওয়াটার থেকে আমরা অপারেটিং এক্সপেন্সগুলোকে বাদ দিয়েছি, বাদ দিয়ে আমরা টোটাল অপারেটিং এক্সপেন্স পেয়েছি কত, টোটাল অপারেটিং ইনকাম, ইউটিলিটি অপারেটিং ইনকাম হলো আমাদের 2,40,790। দেখো 2,40,000 তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই, যদি একটু ছোট লেখাটা 2,04,790, এমনটা কথা মনে খেয়াল রাখো, কারণ এটা নিয়ে আমরা ক্যাশ ফ্লো স্টেটমেন্ট একটু কাজ করব। আচ্ছা, তাহলে নন অপারেটিং আমাদের এরপরে নন অপারেটিং ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার, এবং লাস্টলি আমরা দেখেছি যে চেঞ্জেস ইন নেট অ্যাসেট হয়েছে, এবং তার সাথে আমরা জানুয়ারি 1, 2011 নেট অ্যাসেটটা যোগ করেছি, এবং আমরা ক্লোজিং নেট অ্যাসেটের অ্যামাউন্টটা পেয়েছি। তাহলে এটা হলো আমাদের স্টেটমেন্ট অফ রেভিনিউ এক্সপেন্স অ্যান্ড চেঞ্জেস ইন ফান্ড নেট অ্যাসেট। এগুলো তো আসলে নতুন করে দেখার কিছু নাই, এটা আমাদের মানে শেখা, আমাদের জানা, আমরা যেভাবে বিজনেস এন্টারপ্রাইজগুলোর জন্য করি সেভাবে, কিন্তু কোনো চেঞ্জ নেই। আচ্ছা, এরপর আসো যে স্টেটমেন্ট অফ ক্যাশ ফ্লো। ক্যাশ ফ্লোর ক্ষেত্রে আমরা জানি আমাদের তিনটা ক্যাশ ফ্লো, তিন ধরনের ক্যাশ ফ্লো আছে। একটা হলো অপারেটিং অ্যাক্টিভিটিস, একটা ইনভেস্টমেন্ট অ্যাক্টিভিটিস, আর একটা আমরা বলি ফিনান্সিং। এখানে একটু ডিফারেন্স আছে, একটা অপারেটিং অ্যাক্টিভিটিসটা ঠিকই আছে, এখানে আমরা ক্যাপিটাল অ্যান্ড রিলেটেড ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস বলছি, আর একটা হলো ইনভেস্টিং অ্যাক্টিভিটিস, একটু কনসেপ্টটা একটু ডিফারেন্ট আছে। আচ্ছা, কিন্তু কথা হলো যে এটা তো ডাইরেক্ট অ্যাপ্রোচে করা, নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো, এটা ডাইরেক্ট মেথডে করা। আমাদের ক্যাশ ফ্লো স্টেটমেন্ট করার দুটো মেথড আছে, একটা ডাইরেক্ট, একটা ইনডাইরেক্ট। ডাইরেক্ট এবং ইনডাইরেক্টের মধ্যে পার্থক্যটা শুধুমাত্র আমাদের ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিসে, আর এই যে বাকি দুটোতে কিন্তু কোনো ডিফারেন্স নাই। এখানে আমরা সরাসরি দেখাই যে টাকাটা কোন খাতে আসলো, কোন খাতে চলে গেল। আর ইনডাইরেক্ট মেথডে আমরা কি করি, আমাদের যে নেট অপারেটিং ইনকাম যেটা আসলো, অপারেটিং যে ইনকামটা আসলো, সেটার সাথে আমরা অ্যাডজাস্ট করে তারপরে আমরা বের করি। তাহলে এখানে দেখো আমার নেট ক্যাশ প্রোভাইডেড বাই অপারেটিং অ্যাক্টিভিটিস এসেছে 3,01,455 টাকা, এটাকে আমরা রিকনসাইল করব, ঠিক আছে। আচ্ছা, ক্যাশ ফ্লো ফ্রম ক্যাপিটাল অ্যান্ড রিলেটেড ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস এসেছে 2,01,400, আর ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটিস এসেছে আমাদের কত, ডিক্রিজ ইন ইকুইভ্যালেন্ট, আমাদের এটা এসেছে হলো ইনভেস্টিং হলো 2,19,000, ঠিক আছে। এরপরে নেট ক্যাশ ইনক্রিজ বা ডিক্রিজ, তার সাথে আমরা ওপেনিংটাকে যোগ করেছি, তারপরে ক্লোজিং। আমরা তো ক্যাশ ফ্লো স্টেটমেন্ট খুব ভালো মতোই করতে জানি, সুতরাং এটা বুঝতে সমস্যা হওয়ার কথা না। আমরা একটু রিকনসিলিয়েশনটা দেখব। আচ্ছা, রিকনসিলিয়েশন দেখো, এন্ড অফ দ্য ইয়ার, এখানে ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট ইন কারেন্ট অ্যান্ড অ্যাক্রুড অ্যাসেট দেওয়া আছে আমাদের এন্ড অফ দ্য ইয়ার আর বিগিনিং অফ দ্য ইয়ার, আর রেস্ট্রিক্টেড ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট এটা আমাদের দেওয়া আছে। আচ্ছা, এখানে এই পোর্শনটা আমি একটু দেখতে চাই, যেমন ইউটিলিটি অপারেটিং ইনকাম, যেটা আমি বললাম যে আমাদের রেভিনিউ এক্সপেন্ডিচার বা চেঞ্জেস ইন ফান্ড ব্যালেন্সের মধ্যে থেকে আমরা এই অ্যামাউন্টটা পেয়েছি। ইউটিলিটি অপারেটিং ইনকাম হলো 2,04,790। এই টাকার সাথে আমরা অ্যাডজাস্ট করি, কি অ্যাডজাস্ট করি, যে কারণে ক্যাশ টাকাটা
চলে যাওয়ার কথা ছিল কিন্তু যায়নি, সেটাকে আমরা অ্যাড করে দিই। আর যে কারণে ক্যাশ টাকাটা চলে গেছে কিন্তু রেকর্ড হয়নি, সেটাকে আমরা বাদ দিয়ে দিই। এই তো আমাদের কনসেপ্ট, খুব সিম্পল একটা কনসেপ্ট। তাহলে দেখো এখানে আমাদের কী কী অ্যাডজাস্টমেন্টগুলো আছে। যেমন ডেপ্রিসিয়েশন এক্সপেন্স, এটা নন ক্যাশ এক্সপেন্স। আমরা অপারেটিং ইনকাম বের করার সময় এটাকে বাদ দিয়েছি, কিন্তু এটা আসলে কোনো ক্যাশ টাকা যায়নি, সো এটা আমরা যোগ করে দিয়েছি। ইনক্রিজ ইন অ্যাকাউন্টস পেবল, অ্যাকাউন্টস পেবল ইনক্রিজ করার মানে হলো যে আমার গত বছরের যে অ্যাকাউন্টস পেবল ছিল সেখান থেকে তো কিছু পরিশোধ করিয়ে নিই, আবার নতুন অ্যাকাউন্টস পেবলকে কিছু টাকা দেইনি। তাহলে অ্যাকাউন্টস পেবল আমরা তো যেটা দেখিয়েছি যে অ্যাকাউন্টস পেবল বাবদ খরচ হয়েছে, পুরো টাকাটা আমার ক্যাশ টাকা যায়নি, সেই জন্য এটাকে আমি যোগ করে দিলাম। এরপর আছে ইনক্রিজ ইন অ্যাক্রুড লায়াবিলিটিস, একই জিনিস। অ্যাক্রুড লায়াবিলিটিস তৈরি হয়েছিল কিন্তু সেটা পরিশোধ হয়নি, যেহেতু পরিশোধ হয়নি সেজন্য ক্যাশ টাকা রয়ে গেছে, তাহলে 2500। আর ডিক্রিজ ইন কাস্টমার ডেপোজিট, কাস্টমার ডেপোজিট ডিক্রিজ করেছে, ঠিক আছে, কাস্টমার ডেপোজিট আমার ডিক্রিজ করে গেছে, তাহলে আমার এই টাকাটা পরিশোধ হয়েছে, দেওয়া হয়েছে, তাহলে সেটাকে আমি মাইনাস করে দিচ্ছি। এই ডিক্রিজ ইন কাস্টমার ডেপোজিট, এই অ্যামাউন্টটাকে আমরা রেভিনিউ এক্সপেন্ডিচার, আমরা যে রেভিনিউ থেকে এক্সপেন্স বাদ দিয়েছি সেখানে তো আমরা এটাকে নিয়ে আসিনি, সো এটা এখানে আমরা এখানে দেখাচ্ছি। আচ্ছা, এরপরে আছে ডিক্রিজ ইন ইনভেন্টরি। ডিক্রিজ ইন ইনভেন্টরি মানে কি, যে গত বছরে কিছু ইনভেন্টরি ব্যবহার করা হয়েছে, তাহলে গত বছরের ইনভেন্টরি তো গত বছর কেনা হয়েছে, এবছর তো আর কেনা হয়নি, সুতরাং এই টাকাটাও যায়নি, এই টাকাটাও খরচ হয়নি, সুতরাং আমাদের ডিক্রিজ ইন ইনভেন্টরি 4000 টাকা রয়ে গেছে, জন্য প্লাস। ইনক্রিজ ইন ইন্টারফান্ড রিসিভেবল, আমাদের যেটা ইন্টারফান্ড যে রিসিভেবল পাওয়ার কথা ছিল সেটা ইনক্রিজ হয়েছে, তাহলে এটা আমি মাইনাস করে দিচ্ছি, ঠিক আছে। আমাদের ইন্টারফান্ড রিসিভেবল মানে হলো যে জেনারেল ফান্ডকে যে চার্জ করা হয়েছে, জেনারেল ফান্ডকে চার্জ করা হয়েছে, বিলিং করা হয়েছে, কিন্তু সে টাকাটা দেয়নি, তাহলে সেই কারণে এটা মাইনাস হয়ে গেল। ইনক্রিজ ইন অ্যাক্রুড রিসিভেবল, অ্যাক্রুড রিসিভেবল ইনক্রিজ করেছে, মানে যে পরিমাণ সেল আমি দেখিয়েছি পুরো টাকাটা পাইনি, অ্যাকাউন্ট রিসিভেবল রয়ে গেছে, তাহলে সেটা আমি লেস করে দিচ্ছি। ডিক্রিজ ইন কাস্টমার অ্যাকাউন্ট রিসিভেবল, তাহলে কাস্টমার অ্যাকাউন্ট রিসিভেবল ডিক্রিজ করেছে, তাহলে কাস্টমার অ্যাকাউন্ট রিসিভেবল ডিক্রিজ, অ্যাকাউন্ট রিসিভেবল 4120 টাকা ডিক্রিজ করলো, সেজন্য সেটাকে আমরা অ্যাড করে দিচ্ছি, ঠিক আছে। কাস্টমার অ্যাকাউন্ট রিসিভেবল ডিক্রিজ হওয়া মানে কি, মানে গত বছরের একটা অ্যাকাউন্ট রিসিভেবল আমরা এই বছর পেয়েছি, ঠিক আছে, সেটাকে তো আর আমি সেল হিসেবে দেখাইনি এই বছর, সুতরাং এটা অ্যাড করে দিলাম। কাস্টমার অ্যাডভান্সেস অ্যাপ্লাইড টু কাস্টমার রিসিভেবলস, কাস্টমারের যেই অ্যাডভান্সটা আমরা কাস্টমার রিসিভেবলে অ্যাডজাস্ট করলাম, ঠিক আছে, এটা তো আগেই পাওয়া গিয়েছিল, নতুন করে তো পাইনি, তাহলে এই টাকাটা তো আমরা সেল হিসেবে দেখিয়েছিলাম, তাহলে সেটাও আমাদের লেস হয়ে গেল। তাহলে এভাবে দেখো এই 2,04,790, সেখান থেকে আমরা টোটাল অ্যাডজাস্টমেন্ট আমার 96,665, সেটা যোগ করে আমার পজিটিভ ব্যালেন্স এসেছে, সেখান থেকে আমার 3,01,455, এই যে আমাদের আগের এটাও তাই ছিল, দেখো 3,01,455, এবং এখনও আমাদের এসে 3,01,455, ঠিক আছে। তাহলে এই হলো আমাদের ক্যাশের আর ক্যাশ ফ্লো স্টেটমেন্টের। আমি আবার একটু বলি যে এই রিকনসিলিয়েশন স্টেটমেন্টটা কিন্তু ক্যাশ ফ্লো স্টেটমেন্টের সাথে এটা দিতে হবে, ঠিক আছে, এভাবে এটা দিয়ে দিতে হবে। আচ্ছা, আর আমাদের এইটা তো আমরা আগেই দেখেছি, এটা হলো আমাদের গভর্নমেন্ট ওয়াইড অ্যাক্টিভিটিসের মধ্যে আমরা কীভাবে এই এন্টারপ্রাইজ ফান্ডটাকে দেখাই, এই যে দেখো এখানে গভর্নমেন্ট অ্যাক্টিভিটিস আর এই যে বিজনেস টাইপ অ্যাক্টিভিটিসের মধ্যে আমাদের সব এন্টারপ্রাইজ ফান্ড। আমরা বলেছিলাম কি যে গভর্নমেন্ট ওয়াইড অ্যাক্টিভিটিসের জন্য আলাদা করে কোনো এন্টারপ্রাইজের জন্য জার্নাল করতে হয় না, কারণ এন্টারপ্রাইজ ফান্ডে যা জার্নাল করা হচ্ছে, যেভাবে অ্যাকাউন্ট মেনটেন করা হচ্ছে, সরাসরি এটাকে তুলে দেওয়া হয়, ঠিক আছে। এখানে যদি আরও থাকে তাহলে এই সব কটাকে আলাদা আলাদা করে তুলে দেওয়া হয়, সেজন্য আলাদা করে কোনো কিছু রেকর্ড আর প্রয়োজন হয় না। তাহলে এই হলো আমাদের এন্টারপ্রাইজ ফান্ড, ঠিক আছে। আমি আশা করি দুটো ক্লাস মিলে আমরা প্রথম যে ক্লাসটা করেছি সেটাতে আমরা বিভিন্ন এই যে কাস্টমার ডিপোজিট মানে কি, কাস্টমার অ্যাডভান্স আমরা কখন বলছি, এগুলো সব কিন্তু আলোচনা হয়েছে গত ক্লাসে। আমি আশা করছি তোমরা বুঝতে পারবে। দুটো ক্লাস কিন্তু একসাথে দেখতে হবে, হ্যাঁ, পর একটু দেখতে হবে। খুব বেশি সময় নিলে বা গ্যাপ হয়ে গেলে কিন্তু বোঝাটা একটু টাফ হয়ে যাবে। তাহলে আজকে এ পর্যন্তই আমি শেষ করে নিচ্ছি। আগামী ক্লাসে ইনশাল্লাহ নতুন কোনো টপিক নিয়ে আসবো। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ বলছি। সবাই ভালো থেকো, আমার জন্য অনেক দোয়া করো। আসসালামু আলাইকুম।